সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন হাসনাত। শাহিন হাসনাত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ সাইদ খান, আপনার মাধ্যমে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল জেড এর দর্শকদেরকে। জি দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনই আমরা কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে জেড ফোকাসে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে তার মূল্যবান বিশ্লেষণ শুনি। আজকেও আমাদের হাতে এরকম একটি খবর রয়েছে, সেই খবরের বিশ্লেষণ শুনবো আলোচকের মুখ থেকে, অতিথির মুখ থেকে। দর্শক, গত প্রায় ৩-৪ দিন ধরে সারা দেশে ইস্কন ইস্যুতে এক ধরনের টালমাটাল অবস্থা। এই ইস্কনের একজন বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করাকে ইস্যু করে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এক আইনজীবীকে খুন করা হয়েছে বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং এই হত্যাকাণ্ডকে ঘিরে এখনো পর্যন্ত প্রায় ৩৫ জনের মতো সন্দেহভাজনকে আইন শৃঙ্খলা বাহিনীর যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা জানেন যে গতকালই ইস্কন ইন্টারন্যাশনাল থেকে একটি প্রেস নোট দেয়া হয়েছে এবং সেই প্রেস নোটে বলা হয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা সাধুবাদ জানিয়েছে। এবং ইস্কন কোনো ধর্মীয় কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি একেবারেই ধর্মীয় সনাতন ধর্মাবলম্বীদের একটি বৈষ্ণব ধর্মাবলম্বী, বৈষ্ণব মতবাদ যারা বিশ্বাস করেন তাদের সংগঠন। সুতরাং এটিকে রাজনৈতিক ফায়দা লুটবার হাতিয়ার হিসেবে যদি কেউ অপচেষ্টা করে থাকেন, সেই বিষয়েও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে সেই প্রেস নোটের মাধ্যমে। আর আজকে বাংলাদেশের হাইকোর্টের পক্ষ থেকে, উচ্চ আদালতের পক্ষ থেকে এই ইস্কন নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড এবং বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে অবহিত করেছেন রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে এ ঘটনায় 3টি মামলা হয়েছে এবং 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 6 জনকে শনাক্ত করা হয়েছে ওই আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায়। শাহিন হাসনাত ভাই, আপনিও নিশ্চয়ই এই খবরটি জানেন এবং সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন এবং বিভিন্ন সেক্টরে সাংবাদিকতা এবং বিশ্লেষণ করেছেন এবং দর্শকদেরও এক ধরনের অবজারভেশন আছে, আপনারও এক ধরনের অবজারভেশন আছে। আসলে আপনার অবজারভেশন কি এই বিষয়টি নিয়ে? ধন্যবাদ সাইদ খান। আসলে আপনি জানেন যে ইসকন নিয়ে বাংলাদেশে যতদিন ধরে, বিশেষ করে 80-90 দশকের পর থেকে ইসকনের কর্মকাণ্ড নিয়ে জনমনে অনেক ধরনের কৌতূহল বলি এবং নানান ধরনের সংশয় এবং বিক্ষোভ ছিল। তো পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশ শুধু প্রেক্ষাপট না, আপনি জানেন যে এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আপনার শ্রীকৃষ্ণের যে ভাবনা, এই ভাবনাকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য আপনার 1966 সালের 17ই জুলাই আপনার নিউ ইয়র্কে এটা গঠন করা হয়। অভয়চরণবিন্দ যে ভক্তি বেদান্ত, যাকে স্বামী প্রভুপাদ বলা হয়, উনি এটার প্রতিষ্ঠাতা। তারপর বিভিন্ন দেশে দেশে এই সংগঠনটা রয়েছে। এই সংগঠনটা যখন কাজ করে, শুরু থেকেই এই সংগঠনের কার্যক্রম নিয়ে আপনার শুরুতে উল্লেখ করেছেন যে এই ইসকনটা শ্রীকৃষ্ণ যে ভাবনা, সেটাকে তারা বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরে। তারা মূলত কিছু দাতব্য কাজ করে এবং কিছু মন্দির প্রতিষ্ঠা করা এবং অনাহারীকে খাবার প্রদান করা, এটা তাদের বৈশ্বিক যে কর্মসূচিগুলো তার মধ্যে মূলত এগুলো ছিল। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব সংশয়ের বিষয় এবং একটা গ্রে জোন এখানে রয়েছে, সেটা হলো যে যেহেতু বৈষ্ণব ধর্মাবলম্বীদের সংগঠন মূলত ইসকন, শ্রীকৃষ্ণের যে ভাবনা সেটার মধ্যে একটা অহিংসা ছিল, তার মধ্যে এক ধরনের পরোপকারী, এটা হিতকারী চিন্তা, এই বিষয়গুলো ওখানে ছিল। সেই সংগঠনটা যখন আগ্রাসী এবং উগ্রবাদী আচরণ করে এবং এই সংগঠনের এই সমস্ত আচরণের কারণে আপনি জানেন এবং এই সংগঠনটি সাম্প্রতিক সময় বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী যে সনাতন জাগরণী মঞ্চ আমি গঠন করেছে, আসছি, সেটা হলো যে বাংলাদেশে শুধু না, বৈশ্বিক পরিমণ্ডলে যখন ইসকন কাজ করে, আপনি জানেন যে 70 দশক থেকে 80 দশক পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে এই সংগঠনটি নিষিদ্ধ ছিল। আমাদের জানা মতে আরও আপনার মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, আফগানিস্তানে, সৌদি আরবে, ইন্দোনেশিয়াতে এই সংগঠন নিষিদ্ধ। এই সংগঠনটা আন্তর্জাতিকভাবে যারা চ্যারিটি করে, সেই সংগঠন যখন নিষিদ্ধ করা হয়, নিঃসন্দেহে তাদের পিছনে কিছু ওয়ার্ক পেপার তাদের রয়েছে, সেই কারণ রয়েছে।
সেই কারণগুলো আমাদের দেশে যে রাষ্ট্র পরিচালনা যারা কাজ করছেন, আইন শৃঙ্খলা যারা কাজ করেন, এই দেশের শান্তি শৃঙ্খলা, সৌহার্দ্য, সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এগুলো নিয়ে যারা কাজ করেন তারা এই পেপার ওয়ার্কগুলো দেখেন নাই বা জানেন না। এটা যদি ঘটেই থাকে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপারটা হবে। মূল জায়গাটা আসি, সেটা হলো বাংলাদেশে যে সনাতনী এই জাগরণী যে জোটটা কথা হয়েছে, সনাতনী জাগরণী জোটের প্রধান হবে একজন সনাতন ধর্মাবলম্বী। সেখানে একটা বৈষ্ণব ধর্মের প্রধানকে বা তারা তো প্রভুপাদ বলেন, তাদের কাউকে দায়িত্ব যখন দেয়া হয় তখন সেই জায়গাটা নিয়ে অনেক সংশয় হয়। আপনারা জানেন যে মূলত যে ঘটনাটা ঘটেছিল যে চট্টগ্রামে এই ইসকনের ব্যানারে যে আপনার সনাতনী জাগরণী মঞ্চে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে তাদের যে পতাকা ছিল আমাদের রাষ্ট্রীয় পতাকা, জাতীয় পতাকার উপরে এটা তুলে রেখে আমাদের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। সেই পতাকা অবমাননার ঘটনায় মূলত ইসকনের বিরুদ্ধে একটা মামলা হয়। এই মামলাকে ঘিরেই উনি তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুধু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ না, ইসকন কিন্তু তাকে বহিষ্কার করেছে এই একই অভিযোগে। হ্যাঁ, না, আরো 5টি অভিযোগ তার মধ্যে ছিল। তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল? 5টি অভিযোগের মধ্যে নারী শিশু নিপীড়নের ব্যাপারও আছে। না, এরা তো আসলে ইহজাগতিকতার ঊর্ধ্বে উঠে কাজ করেন। সেক্ষেত্রে এই ধরনের কেলেঙ্কারি রোডবার কি কোনো সুযোগ আদৌ আছে তাদের বিরুদ্ধে? এই জায়গাগুলোয় প্রথমত আমি বলি সেটা হলো যে ওদের যে সমস্ত আধ্যাত্মিক অনুশীলনের যে জন্য মূলত ওনারা কাজ করে থাকেন, বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে যোগ সেন্টার যেগুলো করা হয়, যোগ ব্যায়ামের, এগুলো কিন্তু ওদের কাজের অংশ ছিল। এবং আমাদের যোগ ব্যায়ামকে জীবনযাত্রার উপর শিক্ষামূলক যে প্রোগ্রামগুলো করা হয়, এগুলো নিয়ে মূলত ওনাদের কাজ ছিল। অভাবীদের বিনামূল্যে চিকিৎসা দান, খাবার দান, এগুলো তাদের মধ্যে ছিল। এখন আপনার যদি মনে করেন চিন্ময় এবং সনাতন জোটের সঙ্গে সম্পর্কটা কি, হিন্দু সম্প্রদায়ের একটি সম্প্রতি সংখ্যালঘুদের যে নিরাপত্তা নিয়ে একটা 5ই আগস্টের পরে একটা ইস্যু তৈরি করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইসকন থেকে উনি যখন বহিষ্কৃত হয়েছেন তখন ইসকনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়ার ওনার এখতিয়ার রাখে না। আপনার পুন্ডরিক যেই ধামটা রয়েছে মন্দির, উনি ওখান থেকেও কিন্তু চাকরিচ্যুত হয়েছেন। এখন এই মন্দির থেকে যখন চাকরিচ্যুত হয়েছেন এবং ইসকন থেকে বহিষ্কৃত হয়েছেন, তা উনি ওনার ইসকনের নেতা না। যে কারণে বাংলাদেশের যে ইসকন, সেই ইসকন কিন্তু তার বিরুদ্ধে বলেছে উনি আমাদের কেউ না। কিন্তু গ্লোবাল ইসকন যখন তার পক্ষে স্টেটমেন্ট দেয়, একই সঙ্গে এটার রিয়াকশন যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়, একই সঙ্গে ভারতের উগ্র জঙ্গিবাদী দল বিজেপি যখন বাংলাদেশের সীমান্ত ঘেরার কর্মসূচি দেয়, তখন বোঝা যায় যে এই চিন্ময় বা শ্রী প্রভুপাদের ঘটনাটা শুধু বাংলাদেশের টেরিটোরিয়াল বিষয় না, এটা বাংলাদেশের এক্সট্রা টেরিটোরিয়াল ইনভলভমেন্ট সুস্পষ্ট এখানে। আর একটা বিষয় জানেন যে ভারত বাংলাদেশে যে গত 5ই আগস্টে বিপ্লবের সময় যে পলাতক নেত্রী যাকে আশ্রয় দিয়েছেন, এখন তার নির্দেশনার পরে বাংলাদেশে একের পর এক অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে বহির্বিশ্বে বাংলাদেশে 5ই আগস্টের পর একটা ধর্মীয় চরমপন্থার উদ্ভব ঘটানো হয়েছে। এই জাতীয় বাতাবরণ যারা তৈরি করতে চায়, মূলত সে সমস্ত কর্মসূচির অংশ হিসাবে এই ঘটনাগুলো ঘটছে। আমার যেটা মনে হয় সেটা হলো যে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা আজকে জানেন প্রায় 100 দিন 3 মাস প্রায় হয়ে গেল। এই চিন্ময়, শাহিন ভাই আরেকটু বলি, এই চিন্ময় প্রভু যিনি এই মুহূর্তে আটক রয়েছেন, এই চিন্ময় প্রভুর সাথে 5 আগস্ট পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথেও কিন্তু বৈঠক হয়েছে। সেখানে তিনি কিন্তু বেশ ভালো ভালো কথা বলেছেন এবং সেখানে কিন্তু তিনি শেখ হাসিনা, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার কিন্তু নানান ধরনের সমালোচনা করেছেন এবং সংখ্যালঘুরা আওয়ামী লীগের সময় যেভাবে নিপীড়িত নির্যাতিত সেই বিষয়গুলো তুলে ধরেছেন। কিন্তু উনি এর পরবর্তীতে ওনাদের সাথে বৈঠক থেকে বেরিয়ে গিয়ে যখন আলাদা কোনো ব্যানারে কথা বলেন, তখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে আচরণ করেন এবং এই পতিত শেখ হাসিনাকে রক্ষার বা রাজনীতিতে পুনর্বাসনের যে পথ, সেটি নিয়েও তিনি কথা বলতে দেখা গেছে। এবং তার যে বিভিন্ন প্রসেশন যেগুলো সভা সমাবেশ, সেই সভা সমাবেশে শুধু সনাতন ধর্মাবলম্বী না, দেখা গেছে অন্য ধর্মের যারা আওয়ামী লীগের পদধারী, ছাত্রলীগ, যুবলীগ, তাদেরকেও দেখা গেছে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে বললেন? ইসকনের যে প্রধান, ওনার নাম হলো বিমলা কুমার ঘোষ, ইতিমধ্যে উনি বক্তব্য দিয়েছেন এবং ইসকনের বক্তব্য, এখন মুখপাত্র উনি সনাতনী জোটের, উনি ইসকনের এখনো জোট না। দ্বিতীয়ত সেটা হলো যে আপনি জানেন যে কোনো না কোনোভাবে দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে একটা মহল তৎপর রয়েছে। বিশেষ করে 5ই আগস্টের যে ছাত্র জনতার বিপ্লবের পরে যারা পতিত জনগোষ্ঠী, তারা বিভিন্ন সময় বিভিন্ন আদলে বের হওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন খোলসে বিভিন্ন আবরণে তারা তাদের ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করে। তাদের কাছে টাকার অভাব নাই,
রাষ্ট্রীয় লুণ্ঠন করার কারণ প্রচুর টাকা বানিয়েছে, অবৈধ অস্ত্র আছে প্রচুর, যে কোনো মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার মতো নানান ধরনের নিয়ামক তাদের হাতে রয়েছে। এই সমস্ত অ্যাপারেটাস ইউজ করে তাদের দেশকে অস্থিতিশীল করতে চায়। এবং এইটার সঙ্গে আন্তর্জাতিক যে সংযোগগুলো, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিয়াকশন, বিজেপির যে রিয়াকশন, বাংলাদেশ সীমান্ত ঘেরা কর্মসূচি দেওয়ার যে রিয়াকশন, আমি আশা করেছিলাম যে পশ্চিমবঙ্গের বিজেপির এই অধ্যত্ববাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের যারা সরকার রয়েছেন, তৃণমূল কংগ্রেস, ওনারা কর্মসূচি দিবেন। আমি আশা করি যে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্থিতিশীল রাখার জন্যই তাদের এই যে একটা ভূমিকা রাখার, মানে তারা কিন্তু আসলে সীমান্তে এক ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এখন আপনাকে বলি, সেটা হলো যে কিছুদিন ধরে এই বিষয়টা চাউর হয়ে আছে, যে যারা আগে জয় বাংলা স্লোগান দিয়ে এসে গণহত্যা নিপীড়ন চালাতো, তারা এখন শ্রীরাম স্লোগান দিয়ে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা এই নাশকতা চালাচ্ছে। যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, এখানে তাহলে এই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে যে চাইছে তারা বিভিন্ন উপায়ে অপকৌশল অবলম্বন করে, এটা কি ইসকন কর্তৃপক্ষ পরিষ্কার কিনা, পরিষ্কার না কেন? এটা আসলে না তারা দেখেও না দেখার ভান করছে? আমি বলি, সেটা হলো যে বাংলাদেশে অনেক অর্গানাইজেশন তৈরি করা হয়েছে যারা, যেমন ধরেন এর আগে টিআইবি যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছে, সিপিডি যে সমস্ত স্টেটমেন্ট দিয়েছে, এটা কতটা গণমুখী বা কতটা বিশেষ শক্তির নিয়ামক হিসাবে তারা মুখপত্র হিসাবে কাজ করছে। এই এনজিওগুলোর আড়ালেই কিন্তু অরাজনৈতিক সংগঠন, মানে তার একটা রাজনৈতিক দুর্বিসন্ধি আরও প্রবল। আর আপনি যেটা বলেছেন যে উনি এই চিন্ময় অনেকের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, কথা তো ভালোই বলেন, কথা সত্য কিন্তু মতলব খারাপ, এই জাতীয় একটা প্রবঞ্চন আছে। মূলত যারা অস্থিতিশীল করতে চান, নিজের একটা ইমেজ তৈরি করতে চান, তারা কথা সুন্দর বলেন, কিন্তু কাজ যেটা করেন সেটা দেখা যাচ্ছে সরাসরি গলা কেটে হত্যার যোগ্য বাংলাদেশ। তবে আমি ধন্যবাদ দিতে চাই দেশবাসীকে, বিশেষ করে ইসলামী সংগঠন এবং আলেমদেরকে, যে তারা এই ফাঁদে পা দেন নাই, তারা এর প্রতি অত্যন্ত ধৈর্য ধারণ করেছেন। আসলে বাংলাদেশের ব্যাপারে আমার যেটা ধারণা, সেটা হলো, এবং শাহিন ভাই, এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামাত সহ অন্যান্য যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, বিশেষ করে ছাত্র জনতাও যে ঐক্যবদ্ধ আন্দোলন ছিল, সেই ছাত্র জনতারাও কিন্তু সাধারণ মানুষকে নিবৃত করেছেন, ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। একটু গ্রে জোন আছে, গ্রে জোন আছে আমাদের দেশে। এক ধরনের, এটাকে কি বলা হয়, একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে দেশকে চালাতে হলে পার্শ্ববর্তী বৃহৎ শক্তির সমর্থন দরকার, বা তাদের ব্যাপারে, মানে ভারতীয় যে সম্প্রসারণবাদ, ভারতীয় বা আধিপত্যবাদ, একটু বলি, একটু এই দিল্লির যে হেজেমনি, এই হেজেমনি থেকে বের হয়ে আসা দরকার সবাইকে। বড় দল হিসাবে বিএনপির যে ভূমিকা ছিল, তার কারণ আপনি জানেন যে চিন্ময়ের বিরুদ্ধে যিনি মামলা দাঁড় করেছেন, পতাকা অবমাননা এবং রাষ্ট্রদ্রোহিত, উনি কিন্তু একজন বিএনপির নেতা। বিএনপি ভেবেছে যে যেহেতু বিএনপির নেতা এই মামলাটা দিয়েছে, ভারতের সাথে তার সম্পর্ক আপনার ডিক্লাইন করে কিনা, এই জন্য তাকে আবার সাসপেন্ডও করেছে। উচিত ছিল এই রাষ্ট্রদ্রোহিতা মামলা যিনি দিয়েছেন, দেশের অস্থিতিশীলের বিরুদ্ধে যিনি ভূমিকা রাখছেন, তার পক্ষে দলীয়ভাবে আরও সোচ্চার হওয়া। হ্যাঁ, বাংলাদেশের ইসলামী দলগুলো যেভাবে বিক্ষোভ হওয়া দরকার শান্তিপূর্ণভাবে তারা করেছে, শান্তিপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন, বরঞ্চ তারা এই অস্থিতিশীলতায় উস্কে যেতে পারে এমন কোনো কর্মসূচি দেন নাই, এই জন্য তারা ধন্যবাদ পেতে পারেন। কিন্তু বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে বড় যেটা, যে আমাদের চারপাশে একটা আগ্রাসী সম্প্রসারণবাদী শক্তি। এর আগেও আমি আপনাকে একটা টকশোতে বলেছি যে প্রত্যেকটা মুসলিম দেশের সঙ্গে আর একটা প্রতিবেশী দেশ সাধারণত মুসলিম হয়ে থাকে। যেমন ধরেন আরব রাষ্ট্রগুলোর সঙ্গে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সবই মুসলিম কান্ট্রি, কিংবা আমাদের এশিয়ার পেরিফেরিতে যদি আলোচনা করি, ধরেন মালয়েশিয়া, তার পাশে ইন্দোনেশিয়া আর একটা মুসলিম কান্ট্রি রয়েছে, কিংবা পাকিস্তান, তার পাশে আফগানিস্তান বা ইরানের বর্ডার রয়েছে। কিন্তু বিশ্বের একমাত্র মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, যার চারপাশে কোনো মুসলিম প্রতিবেশী রাষ্ট্র নেই। অতএব এই দেশকে ঘিরে আমাদের লাগোয়া আঞ্চলিক যে পরাশক্তি, মানে বিপরীত সংস্কৃতির দুইটি দেশ। সংস্কৃতির থেকে বড় বিষয় হলো যে সাংস্কৃতিক সহিষ্ণুতা থাকলে সমস্যা ছিল না, কিন্তু এদের যে আগ্রাসনবাদ, সে আগ্রাসনবাদের কারণে তাদের নিজেদের টেরিটরিতে অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আমার কাছে যেটা, বাংলাদেশের জনগণের যে বোধের জায়গাগুলা, জাতিসত্তার যে নিজস্ব পাটাতন রয়েছে, সেই জায়গা থেকে বলতে পারি বাংলাদেশ কখনো সিকিম হবে না, বাংলাদেশ কখনো হায়দ্রাবাদ হবে না। বাংলাদেশ প্রয়োজন হলে গাজিয়াতুল হিন্দকে তারা বরণ করবে, কিন্তু তারা কখনো সিকিম বা হায়দ্রাবাদের পরিণতির দিকে তারা যাবে না। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, জাতিগত বিরোধ তৈরি করতে চায়, তাদের আসলে বাংলাদেশের ইতিহাসগুলো পুনর্পাঠ হওয়া দরকার। আজকে যে বাংলার সীমানা দেখছেন, একটা সময় বাংলা সালতানাত ছিল, উত্তরা ঝাড়খণ্ড থেকে শুরু করে আপনার এই রেঙ্গুন পর্যন্ত ছিল বাংলার সীমানা। হ্যাঁ,
কিংবা তারও আগে যদি যাই আমরা পাল আমলে, পাল, দেবপাল, ভূতপাল, মহিপাল, এরা গোপাল, এরা যখন শাসন করেছে তখনও বাংলার সালতানাত ছিল অনেক বড়। তো বৈশ্বিক শক্তি হওয়ার মতো যেই সক্ষমতা, এই জাতিগত যেই ঐশ্বর্য, এটা বাঙালির আছে। এই বাঙালি দেশের এটা থাকার কারণে আমার মনে হয় ঠুন কোন আঞ্চলিক শক্তি এই বাংলাদেশের যে একটা বৈশ্বিক দৃঢ়তা, ঋজুতার যে একটা পরাক্রমশালী একটা অতীত রয়েছে, এটাকে তারা ঢেকে দিতে পারে। তাহলে এই মুহূর্তে আসলে করণীয় কি, সরকারের করণীয় কি এবং সাধারণ জনগণের করণীয় কি উদ্ভূত পরিস্থিতিতে? একটা কথা, ইসকন ইস্যুকে কেন্দ্র করে ভারত তার যে পুরনো রূপ, বিশেষ করে বিজেপি সরকারের যে চরিত্র, সেই চরিত্র উন্মোচন করা শুরু করেছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও করার প্রতিবাদ জানানো হয়েছে বা ব্যাখ্যা দেয়া হয়েছে। এবং উচ্চ আদালত কিন্তু ইসকনের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। এবং আপনি যেটি বলেছিলেন যে ইসকন সোভিয়েত ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছিল তাদের কর্মকাণ্ডের কারণে, বাংলাদেশেও এরকম উচ্চ আদালত ইসকনের নিবন্ধন আছে কিনা বা এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এই বিষয়টি জানতে চেয়েছেন। এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান হাইকোর্টকে এগুলো অবহিত করেছেন এবং ইসকনের যে কার্যক্রম এটি নিষিদ্ধ হওয়া উচিত কিনা এরকমও কিন্তু দাবি উঠেছে। আপনি কি মনে করেন? প্রথম কথা হলো সেটা হলো যে কোনো এনজিও, সেটা অবশ্যই এনজিও ব্যুরোর অধীনে নিবন্ধিত হতে হয়। শুধু নিবন্ধিত হলেই হবে না, নিবন্ধিত সংগঠন যদি নিবন্ধনে যে নীতিমালা সেটা যদি লঙ্ঘন করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বড় কথা, এই দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ইসকনের যে তৎপরতা, ষড়যন্ত্র, এটা কি তৎপরতা বলবেন না অপতৎপরতা বলবেন? তৎপরতা বলতে এটা কর্মসূচি না, এটা তৎপরতা। হ্যাঁ, যেমন সংবাদ এবং প্রোপাগান্ডার যে তফাৎটা, কর্মকাণ্ড ভূমিকার তৎপরতা তফাৎটা এরকমই। হ্যাঁ, অপতৎপরতা বলতে পারেন, অবশ্যই এটা অপতৎপরতা। দ্বিতীয় কথা সেটা হলো যে ওইগুলো অবশ্যই আইন শৃঙ্খলা কমিটির নজরদারির মধ্যে রাখা উচিত এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যদি এখনই আইনের আওতায় না নেওয়া হয় তাহলে মনে করেন যেমন যে এরা অত্যন্ত প্রোপাগান্ডা চালাচ্ছে। যেমন সীতাকুণ্ডের একটা মন্দির আছে, সেটা ইসকন মন্দির, তো এটা ইসকন কর্তৃপক্ষ বন্ধ করেছে, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলা হচ্ছে হলো যে বাংলাদেশের মন্দির কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এইভাবে নানান ধরনের প্রোপাগান্ডা। আর একটা রয়েছে আপনার রয়টার থেকে রুমা পাউল নামে একজন রিপোর্ট করেছেন, বাংলাদেশি এখানকার যে ঢাকার রিপোর্টার, তো উনি একটা বক্তব্য দিয়েছেন, অত্যন্ত হঠকারী বক্তব্য, যেগুলো ভারতের যে হেজিমনি তার সঙ্গে সঙ্গতি রেখে এই সমস্ত কন্টেন্টগুলো তৈরি করা হয়। আজ পর্যন্ত শুনলাম না যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, ইভেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমানে যিনি তথ্য উপদেষ্টা রয়েছেন, তথ্য সচিব রয়েছেন, উনার সঙ্গে রুমা পাউলের সখ্যতা অনেকেই জানেন। ইআরএফ এ তার সদস্য পদ দেওয়ার জন্য উনি যখন সহসভাপতি, উনি কী ধরনের প্রচেষ্টা চালিয়েছেন, এখন পর্যন্ত কেন রয়টারের বিষয়ে উনি স্টেটমেন্ট দিলেন না। আক্ষরিক অর্থে উনি এই জাতীয় পদে থাকার মতো যে ধীশক্তি দরকার, যে অভিজ্ঞান দরকার, যে প্রাজ্ঞতা দরকার, স্টেট কীভাবে আনস্টেবল করার ক্ষেত্রে যারা কাজ করে সেই সমস্ত ক্ষেত্রে ওনার এই সমস্ত যোগসাযোগ আসে কিনা, কখনো কখনো এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনি নিজেও জানেন যে আপনার ঘটনা নিয়ে আপনাকে যখন গ্রেপ্তার করা হলো, গণমাধ্যমে যখন এগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি, তার কথাবার্তায় বালখিল্যতা রয়েছে। হ্যাঁ, উনি আসলে ওনাদের আরো অ্যাক্টিভ হতে হবে। গণমাধ্যমের মেইন স্পিরিট এবং জনমানুষের যে আপনার নিগুড় চৈতন্য, এই সম্বন্ধে যে পড়াশোনা না থাকে, সারফেস জায়গা থেকে এসে এই দায়িত্বগুলো পালন করা সম্ভব না। স্টেট কীভাবে কাজ করে, ডিপ স্টেট কীভাবে কাজ করে, এগুলো নিয়ে ওনাদের আরও বেশি বোঝাপড়া দরকার। এবং বাংলাদেশি গণমাধ্যমেরও তো এক্ষেত্রে ভূমিকা রাখবার সুযোগ রয়েছে। না, এখানে আসলে বাংলাদেশের সমস্যাটা কিছু আছে। একটা হলো যে গণমাধ্যমের যে দায়বদ্ধতার জায়গাটা, বলা হয় যে রাষ্ট্রের যে তিনটা স্তম্ভ হয়েছে, আপনার জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, এর বাইরে চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। কিন্তু বাংলাদেশে 16 বছরে একটা অপশাসনের কারণে এই গণমাধ্যমগুলোর কি পয়েন্টগুলোতে যারা নিউজ ম্যানেজার, সেই জায়গাগুলো এমন সব লোক রয়েছেন, তারা চাচ্ছে দেশ অস্থিতিশীল হোক, আগের দিন ফিরে আসুক, ইনিয়ে বিনিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় বলতে চায় আগের দিনই ভালো ছিল। হ্যাঁ, এই জাতীয় লোকগুলো এখন এই সমস্ত চেয়ারে রয়েছে। একটা রাষ্ট্র, এটিও এক ধরনের দুর্বলতা বলা যায়। এটা দুর্বলতার শুধু না, এটা অপরাধ। এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। একটা সেফটি ক্লজ রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার জন্য, এটা একটা বড় একটা সেফটি ক্লজ। এই জায়গাগুলো যদি সুরক্ষা করা না হয়, এই জায়গাগুলো মেরামত করা না হয়,
যোগ্য লোককে যোগ্য চেয়ারে যদি বসানো না করা হয়, তাহলে এই রাষ্ট্রীয় ঝুঁকি রয়েছে, নিরাপত্তার ঝুঁকি রয়েছে, প্রতিরক্ষার ঝুঁকি রয়েছে, গণহত্যার ঝুঁকি রয়েছে, সার্বভৌমত্বের ঝুঁকি রয়েছে। এই ঝুঁকিগুলো আমাদের অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে। এখন পর্যন্ত আমি জানি না যে এই জায়গাগুলো কতটুকু সরকারের অনেক প্রেশারই রয়েছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় 50টা কাউন্টারকু তাদেরকে ঠেকাতে হয়েছে। হ্যাঁ, নানান ধরনের কাউন্টারকু করার চেষ্টা করেছে। কখনো ছাত্রের নামে এসেছে, কখনো সনাতনের নামে এসেছে, কখনো আনসারের নামে এসেছে, কখনো এখনও ধরেন এই ঢাকা টাঙ্গাইল রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আগে আমি জানি যে শ্রমিকদের, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য দেনাপাওনা থাকতো। সেই ক্ষেত্রে যদি আপনার সংশ্লিষ্ট গার্মেন্টসের আর্থিক সংকটও থাকতো, তাহলে বিকেএমএ, বিজিএমএ রয়েছে, ওদের নিজস্ব ফান্ড থেকে দিয়ে স্থিতিশীলতা রক্ষা করা হতো। এই ফান্ডগুলো কেন ফাংশন করছে না, এই জায়গাগুলো কেন ফাংশন করছে না? সবই কেন রাষ্ট্রের উপর চাপানো হয়, সরকারের উপর চাপানো হয়? আগে তো এই সমস্ত কাজ করার জন্য সেক্টরিয়াল অনেক সেফটি ক্লজ উইং কাজ করতো। সেই সংগঠনগুলো, সেই উইংগুলো কেন কাজ করছে না? আমার মনে হয় সরকার এই জিনিসগুলো, অনেকে হয়তো ভিতরে যারা রয়েছে তারা হয়তো আগের আমলের নিয়োগ, তাদের মনন মানসিকতায় তারা ভাবছে আওয়ামী হেজিমনি রয়ে গেছে, আওয়ামী হেজিমনি রয়ে গেছে। এখন আসলে এই জায়গাগুলো যদি আপনি কাজ করতে না পারেন, আমার মনে হয় সামনের রাষ্ট্র আরো বেশি সংকটের দিকে যেতে পারে। এই মুহূর্তে সরকারের দরকার যত দ্রুত এই স্থিতিশীলতা রক্ষা করে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়া। এখন যারা রাজনীতি করেন তারা নানান ধরনের অভিঘাত পার হয়ে আসেন, তাদের এক ধরনের অভিজ্ঞতা আছে কোন কোন বিষয়টা, কোন কোন কোয়ার্টারদের ডিল করতে হয়, শ্রমিক সংগঠন কিভাবে শ্রমিকদের নেতাদেরকে দিয়ে কন্ট্রোল করবে, এক ধরনের অভিজ্ঞতা তাদের রয়েছে। পরিবহন সেক্টরকে ওনারা কিভাবে কন্ট্রোল করবেন, আর্থিক ব্যবস্থাপনায় কিভাবে কাদেরকে কন্ট্রোল করবেন, প্রশাসনের পর্যায়ে কারা কারা অভিজ্ঞতা রয়েছে এবং দেশপ্রেম বা আপনার সততার প্রশ্নে উত্তীর্ণ, এই ধরনের তাদের একটা অবজারভেশন থাকে, সেইভাবে কাজগুলো করেন। যা তার হলে কি একটা 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 কম্প্রিহেন্সিভ এফোর্ট তারা দিতে পারেন, যেটা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা একটা বড় একটা বাধা বলে এখন তো আমাদের দৃশ্যমান হচ্ছে। জি, ধন্যবাদ শাহিন ভাই। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে সরকার সঠিক সময়ে যৌক্তিক সমাধানের পথ খুঁজবেন এবং এই আজকে আমাদের যে আলোচক শাহিন হাসনাত ভাইয়ের এই আলোচনার মধ্য থেকেও সরকার রসদ নিতে পারেন এবং দ্রুত এই পরিস্থিতি সমাধান করবেন এবং এই বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবেন, সামাজিক সম্প্রীতি এবং যে ধর্মীয় সম্প্রীতি, যে সাংস্কৃতিক সম্প্রীতি, সেই সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশ বিশ্বের বুকে লাল সবুজের পতাকা তুলে ধরবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।